সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাসে। দর্শক, আপনাদের সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। করোনার সংক্রমণ কিন্তু বর্তমানে ইতিমধ্যে কিছুটা কমে এসেছে, মৃত্যু হারও কমেছে, আবার একটু বাড়া শুরু করেছে। আসলে সবকিছুই নির্ভর করে আমাদের সচেতন থাকার উপরে। এই বিষয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন অতিথি হিসেবে সশস্ত্র বাহিনী হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান, হেড নেক সার্জন, নাক কান ও গলা বিশেষজ্ঞ মেজর হাবিবুর রহমান। মেজর হাবিবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নিউজ 24 কে। জি, আমি প্রথমেই চলে যেতে চাচ্ছি যে বিষয়টিতে আমরা যেটা দেখেছি যে বর্তমানে দ্বিতীয় ডোজ কিছু কিছু জায়গায় দেয়া হচ্ছে, কিন্তু বেশিরভাগ জায়গাতেই কিন্তু টিকার অপ্রতুলতা। তো এখন এই যে সংকট রয়েছে টিকার, দেখা যাচ্ছে দেওয়া লাগবে অনেক বেশি, 1000-22,000-এর উপরে আছে মাত্র টিকা 2000, এরকম কয়েকটি জায়গায় আমরা দেখছি। তো সেক্ষেত্রে যারা টিকা পাচ্ছেন না তাদের আসলে কি করণীয়, কি করবেন তাদের ভবিষ্যৎটা কি আসলে টিকার ব্যাপারে? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি টিকা অনেকে পাচ্ছেন না, অনেকে সেকেন্ড ডোজ কিন্তু নেয়নি। একটা জিনিস আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে যে এই ডোজ নির্ধারণটা হয় কিন্তু অ্যাভেলেবিলিটির উপরে এবং অ্যান্টিবডি প্রোডাকশন হওয়ার উপরে। হাবিবুর রহমান, আপনাকে থামানোর জন্য দুঃখিত, একটু থামাচ্ছি আপনাকে। আপনার মনে হয় কোনো ঘড়ির অ্যালার্ম বাজছে, যদি একটু কষ্ট সেটা বন্ধ করে তারপর বলতেন। জি, ধন্যবাদ। জি বলুন। তো অ্যাভেলেবিলিটির উপরে এবং অ্যান্টিবডি প্রোডাকশনের উপরে টিকাটা কিন্তু দেওয়া হয়। প্রথমে দেখেন, একটা জিনিস আপনাদের বলি এবং দেশবাসীকে আশ্বস্ত করি, প্রথম কথা ছিল কিন্তু 1 মাস অর্থাৎ 4 সপ্তাহ পরে সেকেন্ড ডোজ দেওয়ার কথা, কিন্তু দেখা গেল যে আসলে অ্যান্টিবডি যে প্রডিউস হয় সেটা সাধারণত সেই অনুযায়ী রিসার্চ করে 8 সপ্তাহ থেকে 12 সপ্তাহের মধ্যে দিলেই হয়। তো 8 সপ্তাহ থেকে 12 সপ্তাহের ভিতরে সেকেন্ড ডোজ যদি দেওয়া যায়, সেই সেকেন্ড ডোজটাই হচ্ছে আপনার 8 সপ্তাহ নির্ধারণ করা হলো। এখন আমাদের কিন্তু সেকেন্ড ডোজ যেটুকু সংকট আমরা দেখছি, তাতে আমাদের যে ইনফরমেশন আমাদের কাছে আসে এই মাসের শেষের দিকে কিন্তু আমাদের সেকেন্ড ডোজের অ্যাভেলেবিলিটি আবার হয়ে যাবে। হয়তোবা সামান্য কিছু গ্যাপ হবে, এই গ্যাপে তেমন কিছু হবে না। আচ্ছা, অর্থাৎ 12 সপ্তাহের ভিতরেও যদি নেওয়া যায় তাহলে এটা তেমন কোনো সমস্যা হবে না। এরপরে যাদের ডাউট থাকবে তাদেরকে একটা অ্যান্টিবডি এসে করে দেখতে হবে যে তাদের অ্যান্টিবডিটা সাফিসিয়েন্ট কিনা। যদি অ্যান্টিবডি সাফিসিয়েন্ট হয়ে যায় তাহলে তো আর কোনো ভয় নেই। আর যদি অ্যান্টিবডি সাফিসিয়েন্ট না হয় তাহলে হয়তো তাকে পুনরায় 2টা ডোজই নিতে হবে। সেটা মানে ট্রিটমেন্ট ইনভেস্টিগেশন করার পরে ডিসিশনটা হবে। এটা প্রথম ডোজ দেওয়ার এবং তার থেকে 8 সপ্তাহের মধ্যে দেওয়ার কথা ছিল, এটা 12 সপ্তাহের ভিতরে আমরা দিব। দেওয়ার পরে যে সমস্ত ডোজগুলো লাস্টের দিকে আমাদের যদি কোন রকম কোনো সন্দেহ থাকে, তাহলে এমনিও আমাদের সবাই কিন্তু ইন্টারেস্টেড হবে অ্যান্টিবডি চেক করার জন্য ইন ফিউচারেও। তো যাদের দেখা যাবে যে অ্যান্টিবডি প্রডিউস হয় নাই তাদেরকে আবার ডোজ দিতে হবে, আর যাদের অ্যান্টিবডি প্রডিউস হয়ে যাবে তাদের জন্য আর কোনো চিন্তা নেই। জি, ধন্যবাদ হাবিবুর রহমান। আমরা আসলে যদি আমাদের সংবাদপত্রগুলো একটু নজর দেই কিংবা সংবাদগুলো দেখি, আমাদের টিকা নিয়ে আশা করছি এখন খুব একটা আশঙ্কা করার দরকার নেই। বেশ অনেক টিকা আমরা পাচ্ছি, টিকা পাওয়ার সম্ভাবনা রয়েছে সামনে অনেক, আপনি যেমনটি বললেন। কিন্তু দেখা যাচ্ছে আসলে টিকার থেকে বেশি জরুরি এখন স্বাস্থ্য সচেতনতা। এই সচেতনতা কিন্তু আমাদের মধ্যে একেবারেই নেই, একদমই বেহাল দশা, কেউ তোয়াক্কাই করছে না। তাহলে আপনার কাছে কি মনে হয় যে টিকার প্রতি গুরুত্ব যা দিচ্ছে তার থেকে অনেক বেশি গুরুত্ব আমাদের এই স্বাস্থ্য সচেতনতার উপর দেওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমি আপনাকে বলি, আমরা যদিও আমি অনেক আগেই একটা কথা বলেছিলাম যে সূর্যের তাপে করোনা মারা যায়, সেটা ছিল 19 মার্চ 2020 সালে। 2 মাস পরে আমেরিকানরা সেটা প্রমাণ করছে যে হ্যাঁ, সূর্যের তাপে করোনা মারা যায়। এবং গত মাসে ইউকে ডার্মাটোলজিস্ট তারাও রিসার্চ করে দেখেছে যে সূর্যের যে আলো, এই আলোটাই হচ্ছে
একটা ন্যাচারাল ইমিউনাইজেশন এগেনস্ট করোনা। তো আমাদের এই যে প্রাকৃতিক যে ভ্যাকসিনটা আছে, এই প্রাকৃতিক ভ্যাকসিনটা আমাদের গ্রহণ করতে হবে। অর্থাৎ আমরা যতই মানে নেই, ভ্যাকসিন নেই বা না নেই, ভ্যাকসিন নেওয়ার আগে এবং পরে আমাদের কমপক্ষে আধা ঘন্টা প্রতিদিন সকালবেলা এক্সারসাইজ করতে হবে, এবং আমাদের এই যে প্রাকৃতিক যে ভ্যাকসিন সূর্যের তাপ, এটা আমাদের শরীরে গ্রহণ করতে হবে। এই অভ্যাসটা আমাদের তৈরি করতে হবে। নাম্বার 2, আমি বর্তমানে কিন্তু সিলেট থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। আমি সিলেটে এসে দেখলাম সিলেটের জনগণের মুখে কোনো রকম কোনো মাস্ক নেই। আমি তাদের সাথে আলাপ করলাম, আমি একাই মাস্ক পরে ঘুরছি বা আমার পরিবারে যারা আছে, আমি তাদের কাছে জিজ্ঞাসা করলাম, তারা বললো আমাদের এখানে কোনো করোনা নাই, আমাদের করোনা এখানে নাই, আমরা করোনায় আতঙ্কিত না। এখন দেখেন সিলেটে কিন্তু করোনায় মৃত্যুর সংখ্যাও খুবই কম। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আজকে ঢাকা সিটিতে লোক সমাগম বেশি এবং সোশ্যাল ডিস্টেন্স কম। সোশ্যাল ডিস্টেন্সটা যদি থাকতো সিলেটের মতো, তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে আমাদের ঢাকাও কিন্তু করোনা মুক্ত। করোনায় কিন্তু আসছে ঢাকাতে প্রথমে বিমানে করে চীনের হোয়াং শহর থেকে, অথবা অন্য ইটালি, স্পেন বা বিভিন্ন দেশ থেকে, আফ্রিকা, নাইজেরিয়া, ইউকে, ঢাকাতে আসার পরে সেখান থেকে সংক্রামিত হয়েছে। তার মানে কি একজন থেকে আরেকজনের সংক্রামিত হচ্ছে। অর্থাৎ আমরা কতটুকু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবো সেটার উপরে কিন্তু আমরা করোনা প্রতিরোধ করতে পারবো। দ্বিতীয়, আমরা যদি মাস্ক ব্যবহার করতে পারি, তাহলে আমাদের যেটা এন্ট্রি আছে রাস্তা, যেমন নাক, মুখ, এই দুইটা মেন, চোখ দিয়েও যায় কিছুটা, এটা যদি আমরা বন্ধ রাখতে পারি অ্যাটলিস্ট নাক আর মুখ, তাহলে আমাদের কিন্তু করোনা ভিতরে প্রবেশ করবে না। আর আমাদের যে সিমটম গুলো প্রাথমিকভাবে হাসি, কাশি, সর্দি, জ্বর, গলায় ব্যথা, পেটে ব্যথা, পাতলা পায়খানা, ঘ্রাণ পাওয়া না পাওয়া, অথবা খাবারে টেস্ট না থাকা, অথবা খেতে ইচ্ছা না করা, মাথায় ব্যথা হওয়া, বমি বমি ভাব থাকা, হাঁটুতে ব্যথা হওয়া, শ্বাসকষ্ট হওয়া, রাত্রে ঘুম না পড়া, দুশ্চিন্তা তৈরি হওয়া, বিভিন্ন রকম বিষয়গুলো যদি আমরা প্রাথমিকভাবে যেভাবে আমরা চিকিৎসার গাইডলাইন দিয়ে আসছি, বাসায় বসে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, মাস্ক ব্যবহার করে, বডির ইমিউন সিস্টেমটাকে স্ট্রং রেখে ইমিউনিটি বৃদ্ধি করার জন্য আমরা যেমন ভিটামিন সি, ভিটামিন ডি, জিঙ্ক, এগুলি আমরা খাবো। কারণ ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আমাদের সবারই আছে, সূর্যের তাপ থেকে এটা পাওয়া যায়। এই ভিটামিন ডি দেখা গেছে আমেরিকাতে যারা মারা গিয়েছে তার 70% ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। অতএব আমরা যদি এইভাবে নিজেদেরকে প্রোটেক্ট করি এবং করতে না পারি, তাহলে আমাদের সেটা ব্যর্থতা হবে। আর এই প্রোটেক্ট যদি করতে পারি, তাহলে কিন্তু আমরা করোনাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। আমরা কিন্তু ইতিমধ্যে নিয়ন্ত্রণে এনেছিলাম। তবে ঈদের সময় এই হুড়াহুড়ি করে বাড়িতে যাওয়া এবং সেখান থেকে আবার ঢাকায় ফেরত আসা, এর জন্য কিছুটা প্রভাব বৃদ্ধি পাচ্ছে বা বিস্তার হচ্ছে। এটা যদি 21 তারিখ পর্যন্ত বর্তমান যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতি যদি আমরা লকডাউনটা 31 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করতে পারি বা সরকার এক্সটেন্ড করে, তাহলে বর্তমান যে অবস্থাটা আছে এই অবস্থায় থাকে, এটা ইনশাল্লাহ জুন মাসের দিকে এই মৃত্যুর হারটা আমরা 10-এর নিচে নামিয়ে আনতে পারবো ইনশাল্লাহ। তো 10 থেকে 20-এর ভিতরে যদিও, তাহলে আমরা মনে করব যেটা আমাদের পজিটিভ সাইন, তারপরে আমরা নরমাল লাইফ লিড করতে পারবো ইনশাল্লাহ, উইথ মাস্ক ব্যবহার করে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, সামাজিক সমস্ত অনুষ্ঠানগুলো মানে বয়কট করে আমরা মেনটেন করতে পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আমরা সেটা আশা করি। হাবিবুর রহমান, আপনি শ্বাসকষ্টের কথা বলছিলেন, যারা প্রাপ্তবয়স্ক কিংবা একটু বয়স হয়ে গেছে বেশি, তারা কিন্তু কিছুটা হলেও শ্বাসকষ্টের ব্যাপারটি বুঝতে পারেন, হয়তো কোন ডক্টরের সাথে কনসাল্ট করতে পারেন। কিন্তু একজন শিশু, আমরা কিন্তু দেখছি যে করোনা যখন তার ধরন বদলাচ্ছে, ভেরিয়েন্টটা পরিবর্তন হচ্ছে, তখন কিন্তু শিশুদের মধ্যে সংক্রমণের একটি আশঙ্কা ব্যাপক হারে দেখা দিয়েছে। সেক্ষেত্রে একজন শিশু যখন শ্বাসকষ্টে ভুগবে, সেই ক্ষেত্রে প্রাথমিকভাবে সেটি বোঝার উপায়টি যদি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি শিশু যখন করোনায় আক্রান্ত হবে, তখন যে কোনো শিশু বিন্দু মাত্র অসুস্থ হলে প্রথমেই বুঝতে পারে তার মা। প্রথম যে শিশুটি ব্রেস্ট ফিড করে, সে কিন্তু ব্রেস্ট ফিডটা করতে পারে না, তার নাকটা তখন বন্ধ হয়ে যায়।
সে যে শ্বাসটা নিবে সে শ্বাসটা তো নিতে পারে না, সে কিন্তু ব্রেস্ট ফিড বন্ধ করে দিচ্ছে। তার মুখে ফিডার দিলে সে খাবে না, খেতে গেলেই, কারণ খাওয়ার সময় তো নাক দিয়ে বাতাসটা নিতে হবে, সে বাতাসটা সে আর নিতে পারে না, সে কিন্তু সাথে সাথে আর ফিডার নিতে চাইবে না, সে খেতে পারবে না বললেই কান্না শুরু করে দিবে। তার গায়ে হাত দেন, তার টেম্পারেচার বেশি হবে, তার বুকের খাঁচা দেখবেন সব ভিতরের দিকে চলে যাচ্ছে। যখনই শ্বাসকষ্টের প্রবলেম হবে, বুকের খাঁচাটা, বুকটা খুলে দেখবেন যে সামনের পোর্শনটা ভিতরের দিকে যাচ্ছে এবং গলাটা তার খুলে যাচ্ছে, অর্থাৎ অনেক জোরে তাকে শ্বাস নিতে হচ্ছে, খুব এফোর্ট দিয়ে। এই জিনিসগুলো যখনই দেখবেন আপনারা সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হবেন, তার পিঠে দুটা মানে হাত দিয়ে থাবা দিবেন জোরে জোরে, কোনো অসুবিধা নেই, এবং চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। বাসায় যদি নরসল থাকে, সামান্য 1-2 ফোঁটা নরসল তার নাককে দেবেন, তাহলে তার নাকটা ক্লিয়ার থাকবে। তবে কখনো কোনো শিশুকে 2 নাকে একসাথে ড্রপ কেউ ব্যবহার করবেন না, কারণ সে একটা নাকে দেওয়ার পরে 1 ফোঁটা, সে যাতে আরেকটা নাক দিয়ে শ্বাস নিতে পারে বা শ্বাস বের করতে পারে, আবার আরেকটা নাকে দেবেন, তাহলে আপনার ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। জি, ধন্যবাদ। আমি আরেকটু ব্যাপার জানতে চাচ্ছিলাম, আপনি শ্বাসকষ্টের কথা যেহেতু উঠলই, সেক্ষেত্রে অনেক পেশেন্ট এরকম আছেন, রোগী যারা আছেন তারা শ্বাসকষ্টের জন্য ইনহেলার ইউজ করেন এবং দেখা যায় আরো অনেক রকম সমস্যায় ভুগছেন যারা আছেন। ব্রঙ্কাইটিস আছে, তার জন্য তখন স্পেশাল ওষুধ তারা নেন। কার্ডিয়াকের অনেক পেশেন্ট থাকে, ডায়াবেটিক অনেক পেশেন্ট থাকে, তারা ইনসুলিন নেন। তো যাদের টিকা দেওয়ার দিন থাকে, সেই দিনের ক্ষেত্রে ধরেন যেদিন টিকা দিচ্ছে ওই দিন তার ইনহেলার নিতে হচ্ছে কিংবা ইনসুলিন নিতে হচ্ছে, সেই ক্ষেত্রে টিকার কোনো প্রভাব পড়তে পারে কিনা, কোনো আশঙ্কা আছে কিনা সেখানে? অ্যাকচুয়ালি আমি একটু ক্লিয়ার করে দিই, ইনসুলিন নিতে হচ্ছে, কার নিতে হচ্ছে? যার শরীরের ভিতরে ইনসুলিন দরকার। কেন দরকার? আমরা যে খাবারটা খাই, সেই খাবারটা যখন খাই তখন কিন্তু ইনসুলিনটা আমাদের শরীরে যে খাবার খাই সেই খাবারের যে অ্যাবজর্পশনটা, এই অ্যাবজর্পশনটা করে হচ্ছে ইনসুলিন। তার মানে এটা কি? তার ইনসুলিন দরকার, যে ইনসুলিন নিচ্ছে তার কিন্তু ইনসুলিন দরকার। অতএব তার কিন্তু এটা ভাবা উচিত না যে আমি ইনসুলিন নিলে আমি টিকা নিতে পারবো না। এখন আপনি ভালো করে বলতে পারবেন যে তোমার শরীরে যেহেতু ইনসুলিন সিক্রেশনটা হচ্ছে না, তোমার যে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রেশন হওয়ার কথা সেটা আমরা শুধু রিপ্লেস করলাম শরীরে ঢুকিয়ে দিয়ে, তাহলে তোমার এখানে করোনার টিকা নেওয়ার সাথে কি সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। এবার আসেন, আপনি যে শ্বাসকষ্টের কথা বললেন, শ্বাসকষ্ট যে কোনো মানুষের যে কোনো সময় হতে পারে, কিন্তু আপনি যদি তাকে অক্সিজেন দিয়ে অক্সিজেন স্যাচুরেশন ঠিক মতো মেনটেন করতে পারেন, 95 এর উপরে রাখতে পারেন, আপনি তাকে ইয়ে দিতে পারেন, ভ্যাকসিন দিতে পারেন। অনেকের আছে ভ্যাকসিন দেওয়ার পরেও শ্বাসকষ্ট, এই জন্য কিন্তু ভ্যাকসিন দেওয়ার পরে আধা ঘন্টা রেখে দেওয়া হয়, অবজারভেশনে রাখা হয়। তো সুতরাং এইটা নিয়ে আসলে কোন রকম কোনো চিন্তা করা উচিত না। আমি মনে করি যে কোনো রোগী তাকে ওষুধ দিয়ে যদি সুস্থ রাখা যায় আর তাকে মনিটরিং করা যায়, ক্লোজ মনিটরিং, তাহলে সেই রোগীটা কিন্তু একজন স্বাভাবিক মানুষের মতোই বিহেভ করবে। অর্থাৎ তাকে আপনি ভ্যাকসিন দিতে পারবেন ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। প্রচন্ড গরম পড়েছে, গরমের কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আসলে বাইরে বের হওয়াটা খুব বেশি কঠিন হয়ে যাচ্ছে, বিশেষ করে বৃদ্ধ বয়স্ক যারা আছেন তাদের জন্য। বাসায় যদি তাদের থাকতে হচ্ছে বেশিরভাগ সময়, কিন্তু আপনি বলেন ভিটামিন ডি, এবং আমরা জানি ভিটামিন ডির প্রধান উৎস হলো সূর্যের তাপ। তো সেই ক্ষেত্রে আসলে তারা কি করতে পারেন? কারণ দেখা যায় এই সময় তাদের ঘরে এসির মধ্যেই বেশি থাকা হয়ে যায়, সেক্ষেত্রে তারা কি করতে পারেন, কিভাবে সময়টা মেনটেন করতে পারেন? ধন্যবাদ আপনাকে। সূর্যের তাপ, এটা ভিটামিন ডি আমরা যথেষ্ট পরিমাণে সূর্যের তাপে পাই। এখন যারা নিতে পারবে না তারা ভিটামিন ডি ক্যাপসুল বাজারে পাওয়া যায়, 20,000 ইন্টারন্যাশনাল ইউনিট একটা করে প্রতি সপ্তাহে খেলেই যথেষ্ট। যারা খেতে পারবে তারা তো খাবে, আর যারা মনে করেন যে সূর্যের তাপে যেতে পারবে তারা কোনোদিন প্রথম থেকে শুরু করুক, কোনোদিন 5 মিনিটে থাকুক, তারপরের দিন 6 মিনিট থাকুক, তারপরে 7 মিনিট থাকুক, আস্তে 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 এটা আধা ঘন্টা বাড়ান। এখন ধরেন প্রচন্ড গরম, 5 মিনিট তো থাকতে পারবে,
তো 5 মিনিট বা 4 মিনিট এইভাবে, আর যারা পারবে না তারা ভিটামিন ডি সাপ্লিমেন্ট ব্যবহার করলেই যথেষ্ট। জি, ধন্যবাদ। হসপিটালগুলোতে আসলে দেখা যাচ্ছে সংকট প্রায় থেকে যাচ্ছে, যদিও করোনা সংক্রমণ কিছুটা কমেছে, কিন্তু আপনি যেমনটি বললেন যে ঈদে যে লোকজন বাড়ি গেছে, হয়তো একটা আশঙ্কা আবার আসতে পারে যে আবার হয়তো সংক্রমণ বাড়তে পারে, অক্সিজেনের যে ঘাটতি সেটা আবার বাড়তে পারে। সেই ক্ষেত্রে কি আসলে আমরা প্রস্তুত আছি মানে স্বাস্থ্য সেবার পক্ষ থেকে, যে যদি কোনো প্রকার কোনো সমস্যা সৃষ্টি হয় আবারও সংক্রমণের ক্ষেত্রে আমরা সেটি সামাল দিতে পারবো? আপনার কাছে কি মনে হচ্ছে? না, ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমাদের চিকিৎসক যারা আছে, চিকিৎসকরা কিন্তু রেডি আছি। আমরা চিকিৎসা দেওয়ার মতো আমাদের জ্ঞান, মেধা সবকিছুই আছে। আমাদের অক্সিজেন বা আমাদের মেডিসিন এ পর্যন্ত একটা এভারেজ হিসাব করলে দেখা যাবে যে আমাদের কখনোই মেডিসিন সংকট হয়নি, অক্সিজেন সংকটও হয়নি। আমাদের একটাই সংকট ছিল, সেটা হচ্ছে আইসিইউ সংকট ছিল, ভেন্টিলেটর। তো আমরা এখন চিকিৎসকরা বলছি যে আপনি আগে আইসিইউর জন্য দৌড়াদৌড়ি করবেন না, আগে ভেন্টিলেটরের জন্য দৌড়াদৌড়ি করবেন না। আগে যেমন মানুষ করোনা হলে কিন্তু বাসা থেকে ফেলে দিত, রাস্তায় রেখে আসতো, অথবা তাকে আলাদা করে ফেলতো, ওই বাড়িতে লকডাউন করে দিত। আমরা এখন কি বলছি? এখন 98% রোগীকে আমরা বাসায় চিকিৎসা দিতে বলছি। আমি পার্টিকুলারলি আমি নিজে কিন্তু করোনা রোগীকে চিকিৎসা দেই, এবং আমি আমার জুনিয়র যারা আছে তাদেরকে করোনা রোগী গায়ে হাত দিতে বলি, ব্লাড প্রেশার দেখতে বলি। আমার নিজের মেয়ে একজন ডাক্তার, সে তার শাশুড়িকে কিন্তু চিকিৎসা দিয়েছে এবং কোলে করে উঠিয়েছে, সে কিন্তু করোনা রোগী ছিল। আমরা শুধু নাক এবং মুখটাকে ঢেকে রাখতে বলি, দূরত্ব মেনটেন করে চলতে বলি, কিন্তু আমরা একটা বয়স ভেদে আলাদা করে রেখেছি যে 20 থেকে 30 বছর যারা আছে তারা একটু ফ্রন্ট লাইনে যে চিকিৎসা দিলে 99% রোগীকে আমরা ওই আইসোলেশন অথবা ভেন্টিলেটরে পাঠাতে হবে না। তবে তার আগে আমরা সচেতন করার চেষ্টা করব, এবং প্রাথমিকভাবেই চিকিৎসা দিয়ে প্রথম 3 দিনের মধ্যেই 99% রোগীকে আমরা চিকিৎসা দিয়ে ঠিক করার চেষ্টা করব। তাহলেই কিন্তু আমাদের যে অবস্থা আছে, যা আছে, আমরা ম্যানেজ করতে পারবো। আর স্বাস্থ্য অধিদপ্তরের আপনারা সবাই জানেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে জটিলতাগুলো আছে, এই জটিলতাগুলা ভবিষ্যতে যাতে না হয় সেই ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এই যে অ্যাডমিন সাইডে যারা আছে তাদেরকে আসলে সরিয়ে দিয়ে এইসব জায়গাগুলোতে আমার মনে হয় সরকারের দৃষ্টি দিতে হবে, যে যারা অ্যাকচুয়ালি যে যে মন্ত্রণালয় তারা যেন সেই মন্ত্রণালয় পরিচালনা করে, তাহলে ভবিষ্যতে এই সমস্যাগুলো হবে না। কিন্তু কারণ একজন চিকিৎসক জানে যে কতগুলো আইসোলেশন বেড দরকার, কতগুলো আইসিইউ দরকার, বেড দরকার, কতগুলো ভেন্টিলেটর দরকার। একজন চিকিৎসক না হয়ে অন্য কেউ হলে সেটা কিন্তু সে এটা বুঝবেও না, সে বুঝতে চাইবেও না। অতএব ভবিষ্যতের জন্য আমাদেরকে এই ধরনের প্রিপারেশন নিতে হবে। জি, ধন্যবাদ। হাবিবুর রহমান, আপনি বাসায় প্রাথমিক চিকিৎসার কথা বলছেন। আমরা মোটামুটি কম বেশি সবাই জানি বাসায় কি ধরনের প্রাথমিক চিকিৎসাগুলো নিতে পারি যখন আমরা করোনা দ্বারা আক্রান্ত হচ্ছি। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে আরো একবার একটু বলতেন যে বাসায় থেকে আমরা কিভাবে, কারণ দেখা যায় সবার তো আর অক্সিজেনের জন্য আইসিইউ কিংবা ভেন্টিলেশনে যাওয়া লাগে না, সেক্ষেত্রে তারা বাসায় কিভাবে ট্রিটমেন্টটা নিতে পারেন একটু যদি আরো একবার দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আমি 99% রোগীর চিকিৎসা বলে দেই। সেটা হচ্ছে প্রথমে কিন্তু শুরু হয় একটু গলায় ব্যথা দিয়ে, অথবা হাসি কাশি, সর্দি, জ্বর, নাক থেকে পানি পড়া, ঘ্রাণ না পাওয়া, অথবা খাবারে একটা বাজে ঘ্রাণ পাওয়া, খেতে ইচ্ছা না করা, পাতলা পায়খানা হওয়া, অথবা পেটে ব্যথা করা, মাথায় ব্যথা করা, ঘুম না হওয়া, এবং টেনশন তৈরি হওয়া নতুন করে, এই সারা শরীরে ব্যথা হওয়া, এই জিনিসগুলো যখনই আপনারা দেখবেন কখনোই চিকিৎসার ব্যাপারে। হাবিবুর রহমান, আপনার ফোনটি মনে হয় মিউট হয়ে গেছে, একটু আনমিউট করতে হবে। না, আমি করে দিচ্ছি, এক্ষুনি করছি। তো 333 999, জি, শুনতে পাচ্ছি, বলুন। সরি, হ্যাঁ, 333 অথবা 999, এরা সবসময় রেডি আছে চিকিৎসা দেওয়ার জন্য। প্লাস আমরা যারা চিকিৎসকরা আছি, আমরা কিন্তু সারা দিন রাত এই অনলাইনেই চিকিৎসা দিয়ে যাচ্ছি।
অতএব দয়া করে আপনারা করবেন না এমন কিছু, যেমন হঠাৎ করে যে ওষুধের দোকান থেকে 2টা প্যারাসিটামল খেলেন, এতে আপনার জ্বরটা কমে গেল, কিন্তু ভিতরে ভিতরে আপনার লাংস কে কিন্তু ইনফেক্ট করবে। আপনারা জানেন যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট নিয়ে অনেক টেনশন আছে মানুষের, একটু বলে নেই এর সাথে। ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট নিয়ে কোনো টেনশন করবেন না। আমি ইন্ডিয়ানদের সাথেও কথা বলেছি অনলাইনে, তাদের সাথে আমিও পার্টিসিপেট করি। আমি তাদেরকে একটা অ্যাডভাইস দিচ্ছি যে আপনাদের রেমডেসিভির যথেষ্ট লাগবে আর অক্সিজেন সাপ্লাইটা যথেষ্ট লাগবে। আর তাদের আরেকটা সমস্যা যে তাদের যে আয়ুষ মিনিস্ট্রি, যেমন আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ইয়োগা কিংবা সুদ, সাধু, এরা কিছু চিকিৎসা দেয়, এটা বন্ধ করতে হবে। আমাদের এই সমস্ত পানি পড়া অথবা এই যে গোবর অথবা প্রস্রাব এইদিকে না, যে 3টা মেডিসিন, একটা অ্যান্টিবায়োটিক সেটা এজিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম ডেইলি, অথবা এর সাথে আপনার যদি নাপা ট্যাবলেট থাকে নাপা র্যাপিড 500 মিলিগ্রাম একটা করে দিনে 3 বার। জ্বর যদি একটু বেশি থাকে তাহলে 3 ঘন্টা বা 4 ঘন্টা পর পর খাবে। হাসি কাশি থাকলে আপনার হিস্টাসিন ট্যাবলেট একটা করে দিনে 3 বার, অথবা ফেক্সোফেনাডিন ডেইলি একটা। এই 3টা হচ্ছে আপনার মেইন সিম্পটোমেটিক। এর সাথে ভিটামিন ডি, ভিটামিন সি, জিঙ্ক ট্যাবলেট। জিঙ্ক ট্যাবলেট লাংস ইনফেকশন থেকে প্রিভেন্ট করবে, বডির ইমিউন সিস্টেম স্ট্রং করবে। ভিটামিন ডি বডির ইমিউন সিস্টেম স্ট্রং করবে। ভিটামিন সি বডির ইমিউন সিস্টেম স্ট্রং করবে। অতএব ভিটামিন ডি 20,000 ইন্টারন্যাশনাল ইউনিট সপ্তাহে একটা করে খাবে। এখন দেখেন শুধু ওষুধ খেলে হবে না, কিন্তু ওষুধের 50% আর বাকি 50% হচ্ছে পথ্য। পথ্য বলতে খাবার, অর্থাৎ সকালে একটা ডিম, একটু মুরগির মাংস, ইচ্ছা না করলেও খেতে হবে। জি, অর্থাৎ প্রোটিন জাতীয় খাবারগুলো হয়তো আমাদের খেতে হবে বেশি করে, এবং যেই খাবারে হয়তো ভিটামিন সি এবং ডিটা আমরা পর্যাপ্ত পাচ্ছি এগুলাই খেতে হবে। আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদেরকে দেওয়ার জন্য। হাবিবুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের আজকের প্রশ্নোত্তর করোনা ভাইরাসে যুক্ত হয়েছিলেন অতিথি হিসেবে মেজর হাবিবুর রহমান, নাক কান গলা বিশেষজ্ঞ। প্রশ্নোত্তর করোনা ভাইরাসে আজকের আয়োজনে এই পর্যন্ত। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই করোনা স্বাস্থ্যবিধি মেনে চলুন।